স্বাগত সবাইকে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রদ্ধা, তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন, সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে সাধারণ মানুষের ঢল, দল মত ভিন্ন হলেও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা সবার কাছে একটা মুক্ত চিন্তার যে চর্চা, সেটা কি খুব সুগম ছিল? গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, মন্তব্য ফখরুলের। একদিনের সমাজের অনিয়ম দূর করা অসম্ভব, বললেন রিজভী। পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত, ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন, তারপর তা হয়েছে, সেটা তো হয়নি। যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। এখনও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত বিগত সরকারের পলাতক নেতারা। যমুনাকে জানালেন তথ্য উপদেষ্টা। আগে গণহত্যার বিচার, তারপর রাজনীতিতে ফেরার প্রশ্ন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। রাজশাহীতে চলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। গণ অভ্যুত্থানে নিহত 46 জনের পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। চুয়াডাঙ্গায় আজ 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, বেশিরভাগই শিশু ও বয়স্ক। সমস্যা, মাদেরও কষ্ট হয় আর শ্বাসকষ্ট ছেলেপিলেদের। আবহাওয়া পরিবর্তনের কারণে এখন অনেক রোগী, এই ঠান্ডাজনিত যেসব রোগগুলো হচ্ছে, এগুলো বেশি মানুষের। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে জানানো হচ্ছে শেষ বিদায়। 2 দফা জানাজা শেষে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি, নাবিলা সোহার। জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা। সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান 1971 সালেরই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি, সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে। উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন, সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন,
ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। সকাল 7:30টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। চলছে আপামর জনতার শ্রদ্ধা নিবেদন। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। আর এরপর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে দেশ জুড়ে কোথায় কি হচ্ছে জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতেই যাব মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বেলা তো অনেকটাই গড়ালো, কেমন দেখছেন মানুষের উপস্থিতি? দিবসটি ঘিরে তাদের অনুভূতি কেমন? সোহার, বেলা আসলে গড়িয়ে সকাল পেরিয়ে এখন দুপুর। আর স্বভাবতই সকাল সকাল মানুষের যে ঢল থাকে বা মানুষের যে উৎসাহ থাকে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য, যেরকম সকল শ্রেণী পেশার মানুষ একযোগে তারা বুদ্ধিজীবী কবরস্থানে স্মৃতিসৌধে প্রাঙ্গণে আসেন, সেখানে শ্রদ্ধা জানান। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রায় কিছুটা বলা যায় যে ফাঁকা হয়ে গেছে। এখন বলা যায় যে উপস্থিতি নেই বললেই চলে। যতটুকু আছে তারা স্থানীয় লোকজন বা ছোট শিশুদেরকে আমরা এখানে দেখছি, তারা আসলে ছুটে বেড়াচ্ছেন, খেলাধুলা করছেন। তবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যেটুকু ছিল সেটি কিন্তু সকাল সেই আনুষ্ঠানিকতা হয়েছে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরপরই কিন্তু সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল এই সমাধিস্থলে। সেখানে ঠিক 12টা পর্যন্ত আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে কিংবা কেউ ব্যক্তিগত পর্যায়েও কিন্তু 2-4 জন করে এসেছেন। তবে 12টার পর থেকে সেটি কিন্তু একেবারে বলা যায় যে শূন্যের কোঠায়। এখন যারা আছেন তারা কিন্তু মূলত স্থানীয় মানুষজন এবং শিশুরাই মূলত বলা যায় যে এখানে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন, তারা খেলাধুলা করছেন, ছোটাছুটি করছেন। তবে এখানকার আনুষ্ঠানিকতা সোয়ার একদম শেষ বলা যায়। সোয়ার, ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী নুনবী সরকার। নুনবী, বর্তমানে বধ্যভূমির পরিস্থিতি কেমন দেখছেন? এখনও কি সাধারণ মানুষজন এসে ভিড় করছেন কিনা, শ্রদ্ধা জানাচ্ছেন কিনা জানাবেন। 12টার পর থেকে এখানে শ্রদ্ধা জানানো শেষ হয়ে গেছে। এরপর থেকে 2-1 বিচ্ছিন্নভাবে এসেছেন, ঘুরে দেখেছেন, কিন্তু আনুষ্ঠানিকতা 12টার মধ্যেই শেষ হয়ে গেছে। এখন যেটি চলছে, এই আমাদের যে শহীদদের স্মরণে আজকে যে দিবস, তাদের যোগ্য উত্তরসূরি এই মানুষগুলো বিডি ক্লিন নামে একটি সংগঠন, তারা এখানে এসেছিল শ্রদ্ধা জানাতে শহীদদের প্রতি। শ্রদ্ধা জানানোর পরে তারা নিজেদের পকেট থেকে টাকা তুলে পলিথিন কিনেছে এবং ঝাড়ু কিনেছে, কিনে জায়গাটা যে সকাল থেকে শ্রদ্ধা জানানোর কারণে বিভিন্ন ধরনের হকার এসে এখানে বাদাম বিক্রি করার কারণে, অন্যান্য জিনিস বিক্রি করার কারণে নোংরা হয়েছিল, আবর্জনার সৃষ্টি হয়েছিল, সেগুলো তারা পরিষ্কার করে দিলেন এবং তাদের এই কাজের সাথে অন্য মানুষও যুক্ত হয়েছিলেন। তারা বলছেন আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে চাই এবং এর মধ্য দিয়ে শহীদদের যে রক্তের ঋণ তারা সেটাকে শোধ করতে চান এবং আগামী দিনের পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গঠন করতে চান এবং শহীদদের যে নতুন ভোর, সেই ভোরের সাথে একটি মুক্ত বাংলাদেশ চান। তো আনুষ্ঠানিকতার মধ্যে সকাল থেকে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই। 12টার মধ্যেই শ্রদ্ধা জানানো শেষ হয়ে গেছে এবং এখন এখানে এরকম খালি পড়ে আছে। সোহার, নুনবী, ধন্যবাদ আপনাকে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেমেছে সাধারণ মানুষের ঢল। দিনভর চলবে জাতির সূর্য সন্তানদের স্মরণ। ভোর থেকেই বিভিন্ন সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে যান। মিছিলে তারা তোলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার নানা স্লোগান। সকাল 8:30 থেকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সেখানে ধাপে ধাপে পুষ্পস্তবক অর্পণ করেন আপামর জনতা।
স্মৃতিসৌধের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে বুদ্ধিজীবীদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। ফাতিহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন অনেকেই। বুদ্ধিজীবীরা যে পথ আমাদের দেখিয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন এখনো পর্যন্ত হয় নাই। যতদিন না পর্যন্ত আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, আমাদের লড়াই চলবে। বুদ্ধিজীবীদের মধ্যে যারা ৭১ সালে শহীদ হয়েছিলেন, সব শহীদের মধ্যে আমরা দেখেছি তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন, যেটার কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমাদের তরুণ নেতৃত্ব উঠে আসতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 7:30টার পর শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। বিএনপি, সিপিবি, বাসদ, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর দোয়া মোনাজাত করেন শিক্ষক কর্মকর্তারা। এছাড়া আগুনের পরশমণি গান পরিবেশন করেন শিল্পী গোষ্ঠী। বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকলেও তেমন দেখা যায়নি শহীদ পরিবারের সদস্যদের। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শ্রদ্ধা জানান রায়েরবাজারে। এইভাবে চললে দেশটা উন্নত হবে, এটা হলো দলের একটা আদর্শ এবং নীতি। কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা সবার কাছে এক থাকতো। গত 53 বছরে নানাভাবে সেই যে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং চেতনা, সেই মুক্ত চিন্তার যে চর্চা, সেটা কি খুব সুগম ছিল, সেটা আমরা কিন্তু বলতে পারি না। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। গণহত্যা করে বিদায় নেওয়া দলটি বুদ্ধিজীবী দিবসেও জনবিচ্ছিন্ন এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। বলেন, এরই মধ্যে নানা সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি। প্রতিশ্রুতি দেন বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে বিএনপি। জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর পরপরই সাংবাদিকদের জানান পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া। বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, একদিনের সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে, এমনটাও জানান তিনি। কিন্তু উপদেষ্টার কথা মনে হচ্ছে যে পৃথিবীতে যে সংস্কারগুলো হয়েছে গণতন্ত্রের চূড়ান্ত অবস্থায় আসতে, তখন মনে হয় যে পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত, ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন, তারপর তা হয়েছে। সেটা তো হয়নি, এটা সবকিছুই হয়েছে পার্লামেন্টের মাধ্যমে। সারা দেশে নানা কর্মসূচিতে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে মানুষ। সূর্যোদয়ের সাথে সাথে খুলনা নগরীর গল্লামারী স্মৃতিসৌধে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মুক্তিযুদ্ধের কারণেই আমাদের দেশ স্বাধীন। সেই হিসেবে আমি মনে করি যে শহীদ বুদ্ধিজীবী দিবস অবশ্যই আমাদের পার্থিব জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। শহীদ পরিবারকে মর্যাদা দেওয়া হয় এবং তাদের এই বলিদানকে যেন তারা যে আত্মবলিদান করেছে, এই আত্মবলিদান যেন সমস্ত পাঠ্য বইয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে এটিকে ছড়িয়ে দেওয়া হয়। টাউন হল বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়েছে রংপুরের জেলা প্রশাসন। ছিল রচনার প্রতিযোগিতার আয়োজন। এছাড়া দমদমা বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
শিক্ষার্থীরা। বিকেলে বধ্যভূমিতে শ্রদ্ধা জানাবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহের জেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। 1971 সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে সম্মুখ যুদ্ধে প্রাণ হারান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সকালে জেলা শহরের মহানন্দা নদী তীরে সমাধিস্থলে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আগামীর বাংলাদেশে কোনো দলের হয়ে নয়, বুদ্ধিজীবীরা ভূমিকা রাখবেন জাতি গঠনে, প্রজন্মের মেধা বিকাশে। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই প্রত্যাশা শহীদ পরিবার ও বিশ্লেষকদের। তারা বলছেন, অতীতে বুদ্ধিবৃত্তিক চর্চায় দলীয় প্রভাবের কারণে তৈরি হয়েছিল সংকট। সেখান থেকেই বেরিয়েই সূচনা নতুন অধ্যায়ের। তাহিদ মিথুনের রিপোর্টে বিস্তারিত। 14 ডিসেম্বর 1971 ইতিহাসের ন্যাক্কারজনক দিন। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী মেতে ওঠে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নেশায়। এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ সহ বহু মেধাবী সন্তানকে টার্গেট করে হত্যা করে তারা। জাতির শ্রেষ্ঠ সন্তানরা পায়নি এক ফোঁটা পানি কিংবা এক টুকরো কাফনের কাপড়। বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমি সহ ঢাকা এবং বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের মৃতদেহ মেলে চোখ হাত বাঁধা ক্ষতবিক্ষত অবস্থায়। শহীদুল্লাহ কায়সার, গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, ফজলে রাব্বি, আলিম চৌধুরী, সিরাজ উদ্দিন হোসেনের মতো আলোকিত দেশবরণ্য সন্তানেরা ছিলেন ঘাতকদের নীল নকশায়। এই ঘটনায় স্তম্ভিত ও হতবাক হয় বিশ্ববিবেক। 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত একটা সুপরিকল্পিত কিন্তু গোপন ভাবে করা একটি আঘাত, যেটি 16 ডিসেম্বরের পরে আসলে সবাই জানতে পেরেছে। তারা তো জানতো যে পাকিস্তান থাকছে না। তারপরে এই হত্যাকাণ্ডের কারণটা হচ্ছে যে দেশ আসবে সেই দেশ যেন দাঁড়াতে না পারে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে যেন পঙ্গু থাকে। শহীদ বুদ্ধিজীবী পরিবার ও বিশ্লেষকদের মতে, স্বাধীনতা পরবর্তীতে এদেশে বুদ্ধিবৃত্তিক চর্চা হয়েছে কম। এক ধরনের দলীয়করণের কারণে সৃষ্টি হয় সংকটও। পরবর্তীকালের যে বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক চর্চা, সেখানে দুঃখজনক হলো যে সেটা রাজনীতিকীকরণ হয়েছে, এবং সেটার কারণে যেটা হয়েছে, জাতি দিক নির্দেশনাটা বিভ্রান্ত একটা দিক নির্দেশনা পেয়েছে। অনেক সময়ই ক্ষমতাসীন যে রাজনৈতিক দল, তারা যেই ধরনের প্রোপাগান্ডা বা যেই ধরনের ইতিহাস বা দৃষ্টিভঙ্গি বা ভাবধারা ধারণ করে, বুদ্ধিবৃত্তিক চর্চাটাও সেই ধারায় হয়েছে। বুদ্ধিবৃত্তিক জগতের যে ধসটা, সেটা বাংলাদেশের এই স্বৈর শাসনের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। মানে 1971 সালে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাকিস্তানিরা, তাদের চেতনা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে পরবর্তীকালে বহু বুদ্ধিজীবী, বহু লেখক শিল্পী বুদ্ধিজীবী তাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন, সেই চেতনার ধারাবাহিকতা রক্ষা করেননি। পরিবর্তিত প্রেক্ষাপটে সেই ধারা থেকে বেরিয়ে আসবেন বুদ্ধিজীবীরা, এমন প্রত্যাশা জানিয়ে তারা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধি চর্চা আর চিন্তা হবে শুধুই দেশ এবং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে। বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক জগতে নতুন নির্মাণের একটা তাগিদ তৈরি হয়েছে। এখন এই বুদ্ধিবৃত্তিক জগতের একটা বড় ধরনের অভ্যুদয় ছাড়া রাজনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই পরিবর্তনটা নিশ্চিত করা যাবে না। প্রতি বছরের ন্যায় এবছরও রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ছড়ানো হচ্ছে নানা প্রপাগান্ডা। এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নব উদ্যম।
যমুনা নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর। তার সাথে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি। অস্ত্র আর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে ৫ আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। জানতে চায় ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে হবে আওয়ামী লীগের মূল্যায়ন। আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল, সেটা তাদের সবসময় অস্ত্র ছিল প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সে তো পরাজিত হয়েছে এবং একটা সে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী, এত বছরের দল তারা বলে, অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার দলের নেতাকর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন। নাহিদের ভাষ্য, ছাত্র জনতার ঐক্য নষ্টে একদিনও থেমে নেই দলটির পলাতক নেতাদের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। উপদেষ্টার কাছে প্রশ্ন, ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কিভাবে? আমাদের জাতীয় ঐক্য, রাজনৈতিক সমঝোতাই কিন্তু আসলে পারবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা পক্ষ আসলে কাজ করছে। সরকার থেকে বের হওয়ার পরও এখন আসলে তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং অপতথ্য প্রচার করছে, প্রোপাগান্ডা করছে। তো আমরা সেই জায়গায় হয়তো আমরা মনে করি যে সত্যটাকে আমরা তুলে ধরতে চাই। আমরা গণমাধ্যমগুলোর ক্ষেত্রে সেই আহ্বান, সহায়তা চেয়েছি। দল হিসাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ? নাহিদ বলেন, আগে গণহত্যার বিচার, তারপর সেসব ভাবনা। বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর যারা পালিয়েছেন, যারা এখনো আত্মগোপনে বিচারের মুখোমুখি হতে তাদের প্রস্তুত হওয়ার হুঁশিয়ার দিলেন উপদেষ্টা নাহিদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে গণ-অভ্যুত্থানে নিহত 46 পরিবারের মাঝে চেক বিতরণ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। যাচ্ছে তারেকের কাছে। তারেক, চেক বিতরণ কার্যক্রমের কি অবস্থা, সেখানে কারা কারা আছেন, সবশেষ তথ্য জানাবেন। সোহার, এখন পর্যন্ত বেলা 12:30 থেকে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি এসেছেন। এসে কিন্তু শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন, মোট 46 জন শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। কথা বলে আসলে এক একজন এক এক রকমের অনুভূতি কিন্তু ব্যক্ত করছেন এবং যারা কেউ হয়তো ছেলে হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন। এই যে 46 জন পরিবার, এই 46 জন পরিবারের সদস্যরা তারা এসেছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেকটাই নিজের সন্তানকে হারিয়ে, নিজের বাবাকে হারিয়ে, নিজের ভাইকে হারিয়ে, নিজের যে স্বজন প্রিয়জনকে হারিয়ে কিন্তু সকলেই কেঁদে কেঁদে সমন্বয়কদের সাথে কথা বলছেন এবং সেই সাথে সাথে চেক যে বিতরণের যে কার্যক্রম সেটি আরও একটু পরে শুরু হবে। এখন পর্যন্ত সকলের সাথে কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি কথা বলছেন এবং সেই সাথে সাথে রাজশাহীর যারা সমন্বয়ক রয়েছে, রাজশাহী জেলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ থেকে শুরু করে দেশের অন্যান্য জায়গার যে সমন্বয়কগুলো রয়েছেন তারা এখানে এসেছেন, সকল শহীদ পরিবারদের সাথে কথা বলছেন এবং রাজশাহী বিভাগে মোট 63টি শহীদ পরিবারের মধ্যে আজকে মোট 46টি পরিবারকে যে আর্থিক সহায়তা সেটি দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে যে অনুদান সেটি দেওয়া হবে এবং এখন পর্যন্ত চেক বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হয়নি, একটু পরেই হয়তো চেক বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হবে। সোহার। তারেক, ধন্যবাদ আপনাকে। সারা দেশে জেকে বসেছে শীত, এতে ব্যাহত নিত্যকার জীবনযাত্রা। সকালে কুয়াশায় ঢাকা থাকে তার চারপাশ, সাথে বইছে হিমেল হাওয়া। বেলা গড়ালেও কমছে না ঠান্ডা, এতে বেশি বিপাকে খেটে খাওয়ার ছিন্নমূল মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার পাশাপাশি পঞ্চগড় ও রাজশাহী জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে 20 তারিখের পর তাপমাত্রা আরও কমবে।
এত শীতে খুব মাঠে যাওয়া খুব কষ্ট, বেলা না হলে আমরা যাইতে পারছি না, খুব কষ্ট নাই যে তা কি করে আমাদের কাজ কাম করবো। আমরা সকাল সকাল মাঠে যেতাম, এখন শীত পড়ছে বলে একটু বেলা হলে মাঠে যেতে হয়েছে, একটু শীতের যাইতে, এই জন্য একটু বেলা হলে যাইতে যাচ্ছি। এদিকে মেহেরপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। সুস্থ থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেহেরপুরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। শীতের সাথে সাথে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। ফলে রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। বেড না পেয়ে বাধ্য হয়েই অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। অতিরিক্ত ঠান্ডা, রাতে শ্বাসকষ্ট হয়েছে, নিঃশ্বাস নিতে পারছি না, আর কাশছি, আর আমার ছেলের একটু হার্টের সমস্যা আছে, ওই জন্য ঠান্ডা মনে করেন লেগেই থাকে। বাচ্চাদের জন্য খুব সমস্যা, মাদেরও কষ্ট হয়, আর শ্বাসকষ্ট ছেলেপিলেদের। ঠান্ডা কাশি, ঠান্ডা লাগিয়েছিল, বাচ্চার বাড়ির থেকে কাশি হয়েছিল, হওয়ার পরে এখানে আইছি, এখন ভালো আছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এখন অনেক রোগী, এই ঠান্ডাজনিত যেসব রোগগুলো হচ্ছে এগুলো বেশি মানুষের এখন। রোগীর চাপ বাড়ায় মেডিকেল টিম গঠন করে চিকিৎসা প্রদানের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শীতজনিত রোগগুলো অনেক বেড়ে গেছে, আমাদের পর্যাপ্ত ওষুধপত্র এবং হচ্ছে কি আমাদের এই জন্য আমি একটা আলাদা মেডিকেল টিমও করে দিয়েছি, ফোকাল পার্সন আছে এখানে, তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে এই রোগীদের সেবা দেওয়ার জন্য। শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগ থেকে সুস্থ থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিক বা গণমাধ্যমের কার্যক্রমে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। এ সরকার স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করে। আজ ডিআরইউতে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি, সর্বোচ্চ স্বাধীন। প্রফেসর ইউনূস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য। ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন, আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন, কে আমরা কোনোদিন মানা করব না। এবং আমরা এই পর্যন্ত উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস। 4 মাসে আমরা কাউকে মানা করি। বরেণ্য কবি হেলাল হাফিজকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে প্রথমে বাংলা একাডেমির পক্ষ থেকে কবির প্রতি সম্মান জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। কবি ভক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান ফুলেল শ্রদ্ধা। এর পরপরই বাংলা একাডেমিতে সম্পন্ন হয় কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। কবির মরদেহ বর্তমানে রাখা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে। আপনাকে মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? অনেকে হয়তো আক্ষেপ করি যে হেলাল হাফিজ বিয়ে করেননি, পরিবার পরিজনহীন, এ নিয়ে কিন্তু তার নিজের কোনো আক্ষেপ ছিল। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা। সরাসরি যাচ্ছে সেখানে। ভাই আপনি সোহার শ্রদ্ধা জানানোর এরই মধ্যে ফিট পড়ে গেছে। আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة
জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে তেল আবিবের অভিযান। রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় জোরদার করা হয়েছে হামলা। সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেস্কে, আক্রান্ত সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি। শুক্রবার দেশটির বাফার জোনে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। তেল আবিবের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা। কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা। পৌঁছে দেওয়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থা, মিলিটারি ভেস্ট, গোলা বারুদ সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। সিরিয়ার ঐতিহাসিক উমাইয়াদ মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। শুক্রবার রাজধানী দামেস্কের মসজিদটিতে জড়ো হন বহু সিরীয়। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ খুতবা প্রদান করেন মোহাম্মদ আল বশির। বিভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বাধীনতার নতুন প্রতীক সিরিয়া। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর তার জন্ম হয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণ নেয়ার পর এই প্রথম রাজধানীর এই মসজিদটিতে সালাত আদায়ে ভিড় করেন সাধারণ মানুষেরা। এর আগে সোমবার বিদ্রোহীদের সমর্থনপুষ্ট মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশ ছেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের 1 লাখেরও বেশি মানুষ। গড়ে প্রতিদিন প্রতিবেশী লেবাননে পাড়ি জমাচ্ছে 10,000-এরও বেশি বাসিন্দা, যাদের সবাই শিয়া, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের। আসাদবিহীন সুন্নি অধ্যুষিত সিরিয়ায় নির্যাতন নিপীড়নের ভয়ে তারা দেশ ত্যাগ করছেন। একদিকে যেমন ঘরে ফেরার আনন্দ, অন্যদিকে তেমনি আতঙ্কে ঘর ছাড়ার বেদনা। দৃশ্যটি মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার। কট্টরপন্থী সরকার কায়েমের ভয়ে জন্মভূমি ছাড়ছেন দেশটির সংখ্যালঘুরা। বাশার আল আসাদের পতনের পর গেল রোববার থেকেই উপচে পড়া ভিড় সিরিয়া লেবানন সীমান্তে। প্রতিদিনই সেখানে জড়ো হচ্ছেন সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ, যাদের সবার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশ লেবাননে পাড়ি জমানো। আসাদবিহীন সিরিয়ায় সুন্নি বিদ্রোহীদের হাতে নির্যাতনের ভয়ে জন্মস্থান ত্যাগ করছেন তারা। কোনো নিরাপত্তা না থাকায় বিদ্রোহীরা আমাদের উপর চড়াও হয়। তারা আমাদের ভাই বোনদের মেরেছে, অনেককে ভয় দেখিয়েছে, বাসাতে লুটপাটও করেছে। এক মুহূর্তের জন্য বাসায় নিশ্চিন্তে থাকতে পারিনি। কোনো রকম খাবার পানি ছাড়াই 4 দিন কাটিয়েছি, তাই লেবাননে পালাতে বাধ্য হচ্ছি। প্রাণনাশের হুমকি পেয়েছি। আমার মতো যারা শিয়া সম্প্রদায়ের তারাও হুমকি পেয়েছে। তারা আমাদের মেরেছে, আবার আমাদেরই বাসাবাড়িতে লুটপাট চালিয়েছে। যারা এখন সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে তারাও এ বিষয়ে কর্ণপাত করেনি। তাদের সমর্থন করি, তাদেরও আমাদের উপর নজর দেওয়া উচিত, আমাদের রক্ষা করা উচিত। কিন্তু এখানে আমাদের বাঁচানোর মতো কেউ নেই। সুন্নি অধ্যুষিত দেশ হলেও সিরিয়ার প্রায় 2.5 কোটি জনসংখ্যার মোট 10% শিয়া সম্প্রদায়ের। রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের বাস। দেশটিতে সুন্নি বিদ্রোহী এইচটিএস এর নতুন করে উত্থানের পর থেকেই চিন্তিত এসব সম্প্রদায়ের মানুষ। যদিও সংখ্যালঘুদের আশ্বস্ত করেছিল জুলানি নেতৃত্বাধীন বিদ্রোহীরা, কিন্তু বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় এইচটিএস এর অন্তর্ভুক্তি আবার জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সাবেক সম্পৃক্ততা ভাবাচ্ছে সিরিয়ার সংখ্যালঘুদের। সুন্নি শিয়া সংঘর্ষের ইতিহাসও রয়েছে সিরিয়ায়। দেশটির এক যুগের গৃহযুদ্ধে ফ্রন্টলাইনে ছিল শিয়া মুসলিমরাও। কখনো আসাদ বাহিনীর হয়ে, আবার কখনো হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে একত্রে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে তারা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুসারে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া ছেড়ে লেবাননে পাড়ি জমিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। এবারে বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।